হাই, আজকে কোনো ইন্ট্রো নেই। কেন দেখো, ইন্ট্রো চক্করে আমি কী হচ্ছিল যে মেন যে পড়ানোর যে ফোকাস সেটাই হারিয়ে যাচ্ছিল। কেন ইন্ট্রো দিতে গিয়ে আমি নিজেকে একদম একটা ফিল আসছিল। তো সেই জন্য কী হচ্ছিল, আমার মেন যে পড়ানো যে কাজটা সেটাই আমার ঠিক করে হচ্ছিল না। তো চলো, আজ থেকে আর কোনো ইন্ট্রো ফিন্ট্রো কিচ্ছু নেই। তো আমরা ডাইরেক্ট পড়া শুরু করব। তো আজকে আমরা কি করব, দেখো থাম্বনেলে দেয়াই আছে যে কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স কি ইকুয়াল হতে পারে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাবো যে হ্যাঁ, কেমিস্ট্রিটাকেও আমরা ম্যাথের মতো করে মনে রাখতে পারি, একদম সুপার ট্রিকে। তো আজকে আমরা যেগুলো পড়ব সেগুলো চলো শুরু করি। তো ফার্স্ট দেখো, আমরা আজকে কি জিনিসটা কি পড়ব, সেটা হচ্ছে যে সমস্ত অক্সো অ্যাসিড আমাদের আছে সেই অক্সো অ্যাসিডগুলোর হিটিং এফেক্ট, মানে অক্সো অ্যাসিডগুলোকে তাপ দিলে তারা কি উৎপন্ন করে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর মাঝে মধ্যেই পরীক্ষাতে আসে। আর সেখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স, যদি তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মনে রাখতে চাও। তুমি যদি প্রত্যেকটা আলাদা করে মনে রাখতে চাও তাহলে কিন্তু ভুল হবেই, একদম সিম্পল। কিন্তু যদি ট্রিকে আসো, ট্রিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি মূলত বেস করে ট্রিকের উপর। যত তুমি ট্রিক ইউজ করবে তত সহজে রিয়াকশান মনে থাকবে। তো আগেও আমরা ট্রিক অনেক শিখিয়েছি, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ট্রিক। তো এখন আমরা দেখব যে অক্সো অ্যাসিডগুলোর হিটিং এফেক্ট কী। তো ফার্স্ট আগে বলে নিই যে অক্সো অ্যাসিড কী আর হাইড্রাসিড কী। হাইড্রাসিড আর অক্সো অ্যাসিডের মধ্যে কী পার্থক্য। হাইড্রোজেনের সঙ্গে যদি অন্য কোনো একটা তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলি আমরা হাইড্রাসিড। আর যদি অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে এবং কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে এই হাইড্রোজেন অক্সিজেন যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলি আমরা অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিড আমরা কার কার পড়ব, ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস। তো ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এই চারজনের যে সমস্ত অক্সো অ্যাসিড আছে, অবশ্যই যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো। তো সেগুলোর হিটিং এফেক্ট কি হবে, মানে তাপ দিলে তাদের ক্ষেত্রে কি কি উৎপন্ন হবে, একদম একটা ফর্মুলাতে আমরা মনে রাখবো, জাস্ট একটা ফর্মুলা। ফর্মুলা কি বলি, ফর্মুলা পরে বলছি, চলো আগে শুরু করি। তো ফার্স্ট আমরা শুরু করব ক্লোরিন। তো দেখো ক্লোরিনের কি কি অক্সো অ্যাসিড হয়। এই তার আগে একটা কথা বলি, ক্লোরিনের যে সমস্ত অক্সো অ্যাসিডগুলো আছে না, তারা কিন্তু সবাই মোনোবেসিক। মোনোবেসিক মানে জানো তো, মোনোবেসিক মানে হচ্ছে যারা একটাই হাইড্রোজেন দান করতে পারে। তো ক্লোরিনের সমস্ত অক্সো অ্যাসিডগুলো মোনোবেসিক। তাহলে ফার্স্ট অক্সো অ্যাসিড হচ্ছে HOCl, সেকেন্ড HClO2। তাহলে HCl যদি O2 হয় তাহলে হাইড্রোজেনকে তো অক্সিজেনের সাথে যুক্ত থাকতেই হবে। তাহলে আরেকটা অক্সিজেন কোথায় থাকবে না, এই অক্সিজেনের সাথে ডাবল বন্ডে যুক্ত থাকবে। তাহলে এটা কি হলো, HClO2। এরপর কি হবে, HClO3, HOCl ডাবল বন্ড ও আর একটা দিলাম ডাবল বন্ড। বুঝতেই পারছো, একটা করে অক্সিজেন ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে HClO3। নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে HClO4। তো কি হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে। এই Cl এর সাথে কটা হবে অক্সিজেন, তিনটে, ব্যাস। তো মোট এই চারটে অক্সো অ্যাসিড, এই চারটে অক্সো অ্যাসিডের এবার হিটিং এফেক্ট আমরা দেখব। এবার বলতে চলেছি সূত্র। হিটিং এফেক্টের সূত্র একদম সিম্পল। কি করব, এগুলোকে 2 মোল নিতে হবে। যে অক্সো অ্যাসিডগুলো আছে সবাইকে কত মোল নেব, 2 মোল। 2 মোল নিয়ে তার থেকে 1 মোল জল বের করে দেবো, দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হবে প্রোডাক্ট। তাহলে HOClকে যদি 2 মোল নিই তাহলে 2 দিয়ে গুণ করে দাও। HOClকে কটা হবে, H দুটো, O দুটো, Cl দুটো। তাহলে কি লিখতে পারি আমরা, H2O2 Cl2। তাহলে এবার দেখো এখনও জল বের করে দাও, কি পড়ে থাকছে, H2O প্লাস Cl2O। নেক্সট 2 দিয়ে গুণ করে দাও, কত হবে, H2Cl2O4, H2Cl2O4। জল বের করে দাও, H2O প্লাস কী পড়ে থাকছে দেখো, Cl2O3। নেক্সট কী হবে, H2
Cl2O6, জল বের করে দাও, কি হবে Cl2O5, নেক্সট H2Cl2O8, জল বের করে দাও Cl2O7। এবার দেখো আগে আমরা কি বলেছিলাম যে হাইড্রোলিসিস হলে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। হাইড্রোলিসিস হলে যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তেমনি কোনো যৌগ থেকে যদি আমরা জল বের করে দিই তাহলেও কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেখো এদের সবার ক্ষেত্রে জারণ সংখ্যাটা দেখো, ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কত, অক্সিজেন যেহেতু -2, হাইড্রোজেন যেহেতু +1, তাহলে এই ক্লোরিনটা কত হবে +1। এখানে আরেকটা অক্সিজেন এক্সট্রা, তাহলে এটা হবে +3, এটা হবে +5, এটা হবে +7। ওদিকে দেখো এর যে সমস্ত অক্সাইডগুলো তৈরি হয়েছে সব +7, এটা তো এটাও হবে +7, এটা +5, এটা +3, এটা +3। তো দেখতে পেলাম আমরা ক্লোরিনের যে সমস্ত অক্সাইডগুলো রয়েছে তাদের হিটিং এফেক্ট একদম সো সিম্পল, হ্যাঁ কি না। নেক্সট আমরা পড়ব সালফার। তো সালফারের দুটো অক্সাইড আমরা এখানে পড়ব, একটা হচ্ছে H2SO3, মানে সালফিউরাস অ্যাসিড। একে ডবল করে দেবো, কি নিয়ম, H4S2 H2O6, এখনও জল বের করে দাও, কি উৎপন্ন হবে H2O প্লাস H2S2O5। এটার নাম কি, এটার নাম কি ছিল, সালফিউরাস অ্যাসিড। এবার দেখো 2 অণু সালফিউরাস অ্যাসিড, এখানে 2 অণু সালফিউরাস অ্যাসিড থেকে যদি এক অণু জল বেরিয়ে যায়, তাপ দিয়ে জল বেরিয়ে গেলে যে যৌগটা উৎপন্ন হবে তার নাম হবে পাইরো। পাইরো মানেই হচ্ছে তাপ। তোমরা একবার ভালো করে মনে করে দেখো, ফসফরিক অ্যাসিডের যখন আমরা অক্সাসিড বলেছিলাম তখন পাইরো ফসফরিক অ্যাসিড বলেছিলাম, পাইরো ফসফরাস অ্যাসিডও বলেছিলাম। তার মানে ওগুলোকে তাপ দিয়ে এখনও জল বের করে দেওয়া হয়েছে, মানে 2 অণু ফসফরিক অ্যাসিড থেকে যদি তাপ দিয়ে এখনও জল বের করে দেওয়া হয় তাহলে তার নাম হয় পাইরো ফসফরিক অ্যাসিড। পাইরো ফসফরাস অ্যাসিড, 2 অণু ফসফরাস অ্যাসিডকে এখনও জল বের করে দিলে তার নাম হয় পাইরো ফসফরাস অ্যাসিড। তো পাইরো মানেই সেখানে পাইরো শব্দের অর্থই হচ্ছে তাপ। তো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পাইরো। কি এটা, H2SO3 নাম কি, সালফিউরাস। তো সালফিউরাস অ্যাসিড, ওটার নাম পাইরো সালফিউরাস অ্যাসিড। এবার আমরা কি করব, H2SO4 ডবল করে দাও, H4S2O8, কি করব, জল বের করে দাও, উৎপন্ন হবে H2S2O7। এটাকে তো আমরা সবাই চিনি, নাম কি, ওলিয়াম। নিশ্চয়ই সবাই চেনো, ওটা ওলিয়াম। বেশ, এটা আমার সালফার চলে গেল। নাইট্রোজেনের অক্সাসিড কি কি আছে, নাইট্রাস অ্যাসিড, N ডাবল বন্ড ও, নাইট্রাস অ্যাসিডকে দেখো কি করব, সেই ডবল করে দেবো, কি হবে H2N2O4, বের করে দাও জল, উৎপন্ন হবে H2O প্লাস কি পড়ে থাকছে N2O3। খেয়াল করো এখানে জারণ সংখ্যা কত, +3, এখানেও দেখো জারণ সংখ্যা +3। নেক্সট HNO3, একটা ডবল বন্ড আর একটা অসমযোজী বন্ধনে, ডবল করে দাও H2N2O6, জল বের করে দাও, উৎপন্ন হবে N2O5, এখানেও +5, এখানেও +5। তো দেখছো হচ্ছে কি না অঙ্কের মতো। তো লাস্ট অক্সাসিড আমাদের ফসফরাস। তো ফসফরাসের দেখো 3টে অক্সাসিড আছে, মানে 3টে অক্সাসিডের আমরা হিটিং এফেক্ট দেখব। H3PO2, H3PO3 আর H3PO4। তো H3PO2 নাম কি, হাইপোফসফরাস অ্যাসিড। H3PO3 অর্থো
ফসফরাস অ্যাসিড, H3PO4 অর্থ ফসফরিক অ্যাসিড। তো দেখো ফসফরাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথমেটিক্সটা একটুখানি পাল্টে যাবে, যে ফসফরাসের ক্ষেত্রে কোনো অক্সো অ্যাসিডের ফসফরাসের জারণ সংখ্যা যদি সর্বনিম্ন আর সর্বোচ্চ জারণ সংখ্যার মধ্যবর্তী হয়, ইন বিটুইন হয়, এর মধ্যেখানে যদি কিছু থাকে জারণ সংখ্যা, গ্রুপ 15 যেহেতু সর্বনিম্ন হবে -3 আর সর্বোচ্চ +5, এর মধ্যে তাহলে এই +1 +3 এগুলো সব এর মধ্যে পড়ছে। তো কোনো অক্সো অ্যাসিডের জারণ সংখ্যা যদি ওর মধ্যে হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে। তো ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া মানে কি? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া মানে হচ্ছে কোনো মৌল যদি একই সাথে জারিত ও বিজারিত হয়, মানে একটা যৌগে তার জারণ সংখ্যা বাড়বে, আবার একটা যৌগে তার জারণ সংখ্যা কমবে, সেটা মৌলও হতে পারে, যৌগ হবে সবসময় তার কোনো মানে নেই। তাহলে এরকম যদি কখনো হয় তাহলে সেটাকে বলি আমরা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে দেখো H3PO2-তে ফসফরাসের জারণ সংখ্যা কত? +1, আর H3PO3-তে +3, H3PO4-এ +5। তাহলে দেখতেই পাচ্ছ কোনগুলোর ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে। কি বলেছিলাম? যদি +1 থেকে -3 থেকে +5-এর মিডিলে থাকে তাহলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে। তাহলে এখানে কি আছে? H3PO2 +1, H3PO3 +3, তাহলে ইন বিটুইন আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে। আর ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হয়ে কি যৌগ উৎপন্ন করবে সেটাও কিন্তু একদম সিম্পল। কি যৌগ উৎপন্ন করবে? দেখো ফসফরাসের -3 যুক্ত একটা যৌগের নাম বলো। অবশ্যই PH3, আর +5 এখানে দেখতেই পাচ্ছি +5 কার? H3PO4। তাহলে H3PO2-র যখন আমার হিটিং এফেক্ট আমার করতে হবে, মানে যখন একে আমরা তাপ দেব তখন দুটো যৌগ উৎপন্ন হবে, একটা হচ্ছে PH3 আর একটা H3PO4। তুমি বলতে পারো যে স্যার +1 থেকে ও তো +3-তেও যেতে পারতো। অবশ্যই +3-তেও যেতে পারতো, কিন্তু +3টাকেও তো আবার সেই তাপের মধ্যেই পড়ছে, তাহলে +3টাও কিন্তু সেই তাপে বিয়োজিত হয়ে আমার H3PO4ই উৎপন্ন করতো। সেই জন্য কী লিখবো? PH3 আর H3PO4। আর এটার ক্ষেত্রেও একদম সেম, PH3 প্লাস H3PO4, শুধু দুটোর ব্যালেন্স আলাদা হবে। এবার H3PO4 এর ক্ষেত্রে দেখো ওই যে আগের যে নিয়ম বলেছিলাম তার থেকে একটুখানি আলাদা। কেমন আলাদা? ফার্স্টে এর থেকে এখনও জল বের করে দেবো, জল বের করে দিয়ে কি উৎপন্ন হবে? H2O প্লাস H কী পড়ে থাকছে দেখো? PO3। এটার নাম কি? মেটা ফসফরিক অ্যাসিড। সেই N2O5 যখন প্রস্তুত করেছিলাম তখন বলা হয়েছিল। তো এটা হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। এখন এই মেটা ফসফরিক অ্যাসিড এটা তাপ দিতে হয় 316 ডিগ্রি। আর মেটা ফসফরিক অ্যাসিডকে কী করব? একদম সেই আগের নিয়ম, ডবল করো, জল বের করো, কী হবে? H2P2O6। এটার টেম্পারেচার হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটার ক্ষেত্রে দেখো আবার সে এখন জল বাদ দিয়ে দেবো, জল বাদ দিয়ে দাও, কি পড়ে থাকবে? P2O5। তো ব্যাস দেখো আজকে কতগুলো যৌগের হিটিং এফেক্ট আমরা পড়লাম। ক্লোরিনের 4টে, নাইট্রোজেনের 2টো, সালফারের 2টো আর ফসফরাসের 3টে। তাহলে টোটাল এই সমস্ত অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে কিন্তু হিটিং এফেক্ট একদম সিম্পল। আশা করি এরপরে হিটিং এফেক্ট নিয়ে, অক্সো অ্যাসিডের হিটিং এফেক্ট নিয়ে তোমাদের আর কোনো কিছু খাটতে হবে না। শুধু কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাড়িতে একবার লিখতে হবে। আমি দেখলাম, লেস খাচ্ছি, কুরকুরে খাচ্ছি, স্যারের ক্লাস দেখছি, কাজ হবে না। নিজে যতক্ষণ না লিখবে ততক্ষণ কিন্তু যতই দেখো, যতই সোজা মনে হোক, মনে থাকবে না, ভুলে যাবে। কী করতে হবে? নিজে একবার লিখতে হবে, নিজে একবার লিখতে হবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।